সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বললেন তারেক রহমান। সংস্কারের পথ ধরে নির্বাচনের রোড ম্যাপে ওঠার আশাবাদ। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি। 100 কোটি টাকা তহবিল নিয়ে যাত্রা শুরু করলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শহীদ পরিবারকে এককালীন আর্থিক সহায়তা। ভারতের শেখ হাসিনার স্ট্যাটাস নিয়ে জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। গণহত্যার তদন্তে জাতিসংঘের দলকে পূর্ণ সহায়তার আশ্বাস। কর্মকর্তারা সঠিক তথ্য প্রকাশ করতে পারেননি বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। 2 মাসের মধ্যে অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের আশা। এবং আলাদা হত্যা মামলায় মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। আরও 3 দিনের রিমান্ডে মেনন। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন একেএস টিএমটি পাওয়ার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, আর তারা নিজেরাই যেন ব্যর্থতার কারণ না হন সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে আয়োজিত গণসমাবেশে সরকার অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা না নিলে পলাতক স্বৈরাচার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। বাকিটা জানাচ্ছেন সাইফুর রিপন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতন্ত্র রক্ষায় মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় জনসমাবেশ। দুপুর 2টায় জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল। ব্যানার ফেস্টুন আর মাথায় নানা রঙের ক্যাপ পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় সামিল হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। গানে গানে মঞ্চ মাতিয়ে তোলে শিল্পীরাও। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে যারা বিপথে নিতে চায় তাদের রুখে দিতে হবে। গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায়, আবার বিপথে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনার অবশ্যই রুখে দেওয়া হবে। এই সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিবাদী সরকারের অনেক প্রচারটা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিড মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে চক্রান্ত করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন ভার্চুয়ালি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক জনগণের ব্যর্থতা। সুতরাং দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে এজেন্ডা ঠিক করতে না পারলে পলাতক স্বৈরাচার সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে। এ সময় নেতাকর্মীদের আচরণে গুণগত পরিবর্তনের মাধ্যমে আগামীর রাষ্ট্র নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ কিংবা প্রতিহিংসা, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা
এবং সমঝোতা। জনগণ সব ক্ষমতার উৎস স্মরণ করিয়ে দিয়ে সংস্কারের পথ ধরে নির্বাচনের রোডম্যাপে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে বলেও প্রত্যাশার কথা জানান তারেক রহমান। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এদিকে বিএনপির সমাবেশ ঘিরে মঙ্গলবার পল্টন ও আশেপাশের এলাকায় ঢল নামে নেতাকর্মীদের। এতে অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার উপর গুরুত্ব দেন দলটির শীর্ষ নেতারা। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কথাও স্মরণ করিয়ে দেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ঘিরে সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা। হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন নিয়ে অংশ নেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাথায় হলুদ এবং লাল রঙের ক্যাপ পরেও নেতাকর্মীরা আসেন সমাবেশে। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পল্টন এলাকা। সমাবেশ ঘিরে কার্যালয়ের সামনে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। সেখানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ সিনিয়র নেতারা। এ সময় বক্তব্যে সব নেতাকর্মীরা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের অধিকার আদায়ের ইতিহাস। যে পর্যন্ত ভোটের অধিকার আমরা ফিরে না পাবো সেই পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে। জনগণ, ছাত্র জনতা তাদের যে মূল যে ম্যান্ডেট সেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন দেশ পরিচালনা আর আওয়ামী লীগের শাসন দেশ পরিচালনা এক কথা নয়। অনতিবিলম্বে এই দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং জনগণের কাছে ক্ষমতা দিতে হবে। এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টনের আশেপাশের এলাকা ও অলিগলিতে অবস্থান নেন ঢাকার আশেপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান নিয়ে যাত্রা শুরু করল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মঙ্গলবার সন্ধ্যায় ফরেন একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাক্তারি যোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ জানান, এই তহবিল থেকে এক সপ্তাহের মধ্যে ছাত্র আন্দোলনে হতাহতদের আর্থিক সহায়তা দেয়া শুরু হবে। পরবর্তীতে এককালীন ও মাসিক হিসেবে আর্থিক সহায়তা করা হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে আহতদের প্রয়োজন অনুযায়ী বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। এই ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি এবং আন্দোলনে নিহত মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে 7 সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। এই সপ্তাহ থেকেই যে আমাদের প্রথম উদ্যোগ যে জরুরি আর্থিক সহায়তা, ইমিডিয়েট ফিনান্সিয়াল সাপোর্ট, সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তো সেটার প্রথম উদ্যোগ হিসেবে আমাদের হচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে এবং এটি মূলত একটি স্বাধীন ফাউন্ডেশন। এখানে যে কেউ কন্ট্রিবিউট করতে পারবে। আমরা দেশের এবং দেশের বাইরে সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই ফাউন্ডেশনে ডোনেট করার জন্য। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্থবছরে বাংলাদেশকে $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এ আশ্বাস দেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এ অর্থ সংস্কার বন্যার ক্ষয়ক্ষতি উত্তরণ, জলবায়ুর অভিঘাত সহ স্বাস্থ্য উন্নয়নে ব্যবহার করা যাবে।
15 বছরের চরম অপশাসনের পর নতুন যাত্রায় বিশ্ব ব্যাংকে বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ জানান উপদেষ্টা। শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনে পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংকে প্রযুক্তিগত সহায়তাও চান তিনি। এ সময় ঢাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি ও মুরাল দেখে তার মুগ্ধতার কথাও জানান বিশ্ব ব্যাংক কান্ট্রি ডিরেক্টর। শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো জানতে চায়নি অন্তর্বর্তীকালীন সরকার, জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের 2 জন সদস্যের সাথে বৈঠকের পর তিনি বলেন, গোপনীয়তা বজায় রেখে শীঘ্রই কাজ শুরু করবেন তারা। এক্ষেত্রে তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত বর্তমান সরকার। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে থাকছে। 1 জুলাই থেকে 15 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে বাংলাদেশে এসেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। মঙ্গলবার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন দলটির 2 জন সদস্য। বৈঠক শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ফ্যাক্ট ফাইন্ডিং দল এখনো শুরু করেননি কাজ। তাদের সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত বর্তমান সরকার। দলটি স্বাধীন ও প্রাপ্ত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে কাজ করতে আগ্রহী বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায় বলতে চায় না, কারণ আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে। আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হবে। আমরা ইন্টারফেয়ার করবো না। তাদের কোনো হেল্প লাগলে কোনো এখানে যাবে, সেখানে যদি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হয় অথবা তাদের থাকার কোনো ব্যবস্থা নেই, আমরা হেল্প করতে রাজি আছি। ভারতের শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ নিয়ে ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানতে চায়নি সরকার। ভারতে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে আইন দিয়ে সবকিছু চলে না বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে 2 বছর থেকে আসছে, তাদের কি 45 দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে। দেশ ছেড়ে পালিয়ে মঙ্গলবার পর্যন্ত শেখ হাসিনা 43 দিন যাবৎ অবস্থান করছেন ভারতে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আগামী 2 মাসের মধ্যে দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রকাশের আশা জানিয়েছেন এ সংক্রান্ত কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের অর্থনীতির 0 পয়েন্ট খুঁজে বের করার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এর ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা যাবে। বিদায়ী সরকারের চাপে কর্মকর্তারা সঠিক তথ্য প্রকাশ করতে পারেননি বলেও জানান তিনি। ফজলে আদিত্য রিপোর্টে বিস্তারিত থাকছে। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে বৈঠক করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এতে অংশ নেয় 24টি সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আজকে 24টি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান আজকে উপস্থিত ছিলেন। তাদের সাথে আমরা খুবই খোলামেলাভাবে আলোচনা করেছি। আমাদের দিক থেকে যে সমস্ত চাহিদা আছে সেটা একদিকে যেমন হলো তথ্য উপাত্তের হালনাগাদ পরিস্থিতি কি আছে, ওনাদের কাছে এমন কিছু আছে কিনা যেগুলি ওনারা এতদিন ওনারা প্রকাশ করতে পারেন নাই, এবং ওনারা যদি আগামী দিনে তথ্য উপাত্তকে আরও সঠিকভাবে দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেগুলি সম্বন্ধে কোনো পরামর্শ থাকে, সেগুলি আমরা শুনেছি। জিডিপি, জাতীয় আয়, মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন বিষয়ে প্রাক্কলনের ভিত্তি দুর্বল উল্লেখ করে তিনি বলেন, শ্বেতপত্রে বিস্তারিত তুলে ধরা হবে। আগামী দিনে এই সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আমাদের অংশীজনের সাথে যে আলোচনাগুলো হচ্ছে অব্যাহত থাকবে আগামী 1 মাস ধরে, সেগুলোতেও আমরা এইগুলি ব্যবহার করব এবং ওটার সঠিকতা যাচাইও আমরা মানুষের মনের ভিতর থেকেও কথার ভিতর থেকেও আমরা বের করে নিয়ে আসব। যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। জ্বালানি সংক্রান্ত চুক্তিসহ সব ধরনের চুক্তির মূল নথি পর্যালোচনার পরিকল্পনাও জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের সমস্ত মন্ত্রণালয় আমাদের তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করতে বাধ্য। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। 71 টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
আলাদা হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে দেয়া হয় আরও 3 দিনের রিমান্ড। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার আরও একটি মামলা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্টে বাকিটা জানবো আমরা। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। রাজধানীর রমনা মডেল থানা ও ভাসানটেক থানায় দায়ের করা পৃথক হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ। কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে এই সব বিষয়গুলিকে আরো সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই, শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এদিকে যাত্রাবাড়ির ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ড আদেশ দিলেও অসুস্থতা বিবেচনায় তা স্থগিত করেন আদালত। এদিন রিমান্ড শেষে শাহবাগ থানার আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কিভাবে গণতন্ত্রকে হত্যার জন্য তারা এই সারা দেশে ঢাকা সহ একযোগে হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করেছিল। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ডের প্রেয়ারের বিষয়ে সুস্পষ্ট মতামত নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মিরপুরে শাহাদাত হোসেন নামে এক আন্দোলনকারী হত্যার ঘটনায় তার মা শেখ হাসিনা সহ 82 জনের নামে সিএমএম কোর্টে মামলার আবেদন করেন। পরে মিরপুর থানাকে মামলার এফআইআর করার আদেশ দেন আদালত। শাহাদাত হোসেন নামের উনার হাজবেন্ড পুলিশের গুলিতে সে মারা যায়। যাবতীয় তথ্য উপাত্তের ভিত্তিতে বিজ্ঞ MM-10 আদালতে মামলাটা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলার শুনানির পরে ডাইরেক্ট এফআইআর হিসাবে নেওয়ার জন্য মিরপুর থানাকে আদেশ দিয়েছে। এদিকে আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর লাশ পুড়িয়ে দেবার মামলায় ঢাকার জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহেল কাফিকে আরও 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও 872 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের মধ্যে 4 জন নারী ও 1 জন পুরুষ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 113 জন। মোট আক্রান্ত হয়েছেন 20,213 জন। জুলাই আগস্ট গণ আন্দোলনের উত্তরায় শিক্ষার্থী সাব্বির সাকিবকে হত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নির্মম ও আলোচিত হত্যাকাণ্ডগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে বিচার শুরুর কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 1 সপ্তাহের মধ্যে বিচারপতি নিয়োগ দিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের আশা করছেন তিনি। শিলি রায়ের রিপোর্টে বিস্তারিত। আমার ছেলে সমস্ত শরীরে মাথায় এবং বুকে পাট্টা গুলি করছে আমার ছেলের মাথায় এবং বুকে। ছেলে হারানোর বেদনা ও হত্যার বিচার চাইতে হাওমাও করে কাঁদলেন এক বাবা। গেল 19 জুলাই রাজধানী উত্তরার 7 নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির সাকিব। খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসেছিল সাকিব। তার বাবা জানায়, সাকিবের লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফেরার পথে পরিবারকে হামলার মুখে পড়তে হয়। হায়দ্রাবাদের পার হয়ে এমনি আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, কৃষক লীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সে একদম ভাঙ্গিয়ে ফেলাই দেয়। এমনকি লাশ বাসায় নেওয়ার পর দ্রুত দাফন করতে বাধ্য করেছিল পুলিশ। তখন রাত 3টা বাজে, তখন দেখি যে পুলিশ রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে, চারদিক পুলিশ আর পুলিশ। তারা বলতেছে যে লাশ এখনই দাফন করতে হবে, যদি আপনারা লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ নিয়ে যাবো।
মঙ্গলবার এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেয় সাকিবের পরিবার। এতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক সহ অন্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী, তারপর ওই কাদের। চিফ প্রসিকিউটর জানান, চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে। অগ্রাধিকার রয়েছে রংপুরের সাইদ হত্যার বিচার। যেগুলো সবচাইতে বেশি সেনসিটিভ সেইগুলোকে আমরা প্রথমে নিয়ে আসবো এবং সেগুলোর তদন্ত আগে শেষ করার চেষ্টা করবেন ঢাকা শহরে। তিনি জানান, বিচার প্রক্রিয়া এমনভাবে সম্পন্ন করা হবে যাতে এই নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে। যে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এরকম যাতে বলতে না পারে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।